যেভাবে আমরা প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ করার জন্য প্রায়শই প্রস্তুত থাকি না, এই গল্পের মানুষটিও তার শেষ রূপান্তরের জন্য আতঙ্কিত ছিল। সে ভাবছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কি আর কোনো জীবন আছে? মানসিক মৃত্যুর পর কি তার আর কোনো অস্তিত্ব আছে? মৃত্যুরও কি স্তরবিন্যাস হতে পারে, যেমন আত্মমৃত্যু, অহংবোধের মৃত্যু বা অবচেতনের মৃত্যু? এই গল্পটি যখন গ্যাবে লিখেছিলেন তখন লেখক হিসেবে তার আত্মপ্রকাশ হয়নি। জাদু বাস্তবতার এক পরম আশ্রয়ে তিনি তার সমাজকে কেবল দেখতে চেয়েছেন। অশান্ত কলম্বিয়াকে দেখতে লাগলেন নিজের মতো করে। 1948 সালে কলম্বিয়ার লিবারেল পার্টির নেতা গাইতান খুন হলে পুরো দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। তখন মার্কেজ আইন পড়া ছেড়ে দিয়ে কার্টাহেনা শহরে গিয়ে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। পরে বারাঙ্কিয়া শহরে চলে যান, যেখানে তার মতো আরও তরুণ সাহিত্যপ্রেমীদের সঙ্গে মার্কেজের বন্ধুত্ব হয়। এই সময় এসে মার্কেজ ফকনারের অ্যাজ আই লে ডাইংয়ের অনুপ্রেরণায় তার প্রথম উপন্যাস লা হুয়ার্সকা বা লিভ স্টর্ম লিখে ফেলেন। এরপর 1958 সালে তিনি ভেনিজুয়েলায় ফিরে আসেন। নিজের শৈশবের প্রেমিকা মার্সেডেস বার্চাকে বিয়ে করেন। ভেনিজুয়েলায় বসবাসের সময় তিনি আরেক স্বৈরশাসক পেরেজ হিমেনেজের শাসন দেখেন, যার প্রভাব পড়ে পরবর্তী সময়ে তার লেখা উপন্যাস দ্য অটম অব দ্য প্যাট্রিয়ার্কতে। মার্কেজ তখন কিউবান বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে লেখালেখি করতেন, যার ফলে তার বন্ধুত্ব গড়ে ওঠে ফিদেল কাস্ট্রোর সঙ্গে। তার লেখা নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল বা এল কোরোনেল নো তিয়েন কিয়েন লে স্ক্রিবা উপন্যাসটি সাহিত্যিকদের মতে তার অন্যতম সেরা রচনা, লেখকের সবচেয়ে ছোট উপন্যাস। কলম্বিয়া থেকে অনেক দূরে ফ্রান্সের প্যারিসে এক হোটেলে 1957 সালে তিনি রচনা করেন ছোট এই নভেলা। নিঃসঙ্গতার 100 বছর লেখার প্রায় 10 বছর আগে। এই উপন্যাসে মার্কেজীয় জাদু নেই, আছে নিখাত সামাজিক বাস্তবতা। কিন্তু তাও এই উপন্যাসের মাধ্যমেই সম্ভবত সাংবাদিক মার্কেজ থেকে লেখক মার্কেজের উত্তরণ। জাদু বাস্তবতা না থাকলেও অন্য সব, যেমন অপেক্ষা, যুদ্ধের বিপর্যয়, মেলানকলি, ঘোর লাগা লাতিন সমাজ ও প্রকৃতি, সবই আছে। নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল এবং ইন এভিল আওয়ার বা লা মেলাহোরা প্রকাশিত হওয়ার পর গার্সিয়া মার্কেজ মনে করেছিলেন লেখক হিসেবে তার উপন্যাস লেখার দিন শেষ হয়ে গেছে। ইতিহাস ঘেটে দেখা যায়, লাতিন আমেরিকায় বেশিরভাগ লেখকের জন্য উপন্যাস লেখা ছিল একটা শখ বা ভালোবাসার বিষয়। মার্কেজও উপন্যাস লিখে খুব সামান্য অর্থ উপার্জন করেছিলেন। এরপর তিনি তার স্ত্রীসহ মেক্সিকো চলে যান সিনেমার চিত্রনাট্য লেখার আশায়। মেক্সিকোতে তিনি বিখ্যাত লেখক কার্লোস ফুয়েন্তেসের বন্ধু হন এবং তারা একসঙ্গে একটি সিনেমার চিত্রনাট্যও লিখতে শুরু করেন। ফুয়েন্তেস মেক্সিকো সিটির তরুণ, প্রগতিশীল ও বামপন্থী লেখকদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। প্রতি রবিবার তার বাড়িতে সাহিত্যিক আড্ডা হতো, যেখানে গার্সিয়া মার্কেজ নিয়মিত অংশ নিতেন। 1960-এর দশকের শুরুতে গার্সিয়া মার্কেজ তখনও সিয়েন আনিওস দে সোলেদাদ লেখার কোনো পরিকল্পনা করেননি। কিন্তু এক আশ্চর্য ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একদিন সকালে উপকূলীয় শহর আকাপুলকো যাওয়ার সময় হঠাৎ মনে হলো তিনি এখনও লিখতে পারেন। সাথে সাথে ফিরে আসলেন মেক্সিকো সিটিতে। তার মনে হলো এখনও তার মধ্যে লেখার শক্তি আছে, তাকে লিখতে হবে মাকুন্দোর সম্পূর্ণ কাহিনী। পরবর্তী 1 বছর ধরে তিনি বাড়ির বেজমেন্টে বসে পাগলের মতো লিখতে থাকেন। লিখে ফেললেন কালজয়ী সেই উপন্যাস সিয়েন আনিওস দে সোলেদাদ। গ্রেগরি রাবাসার ইংরেজি অনুবাদের নাম অনুযায়ী, যেটি বিশ্বব্যাপী পরিচিতি পায় 100 ইয়ার্স অব সলিটিউড নামে। বাংলায় নাম হয় নিঃসঙ্গতার 100 বছর অথবা নিঃসঙ্গতার শতবর্ষ নামে। গার্সিয়া মার্কেজ এই উপন্যাস লেখার সময় 40টা খাতায় নোট নিয়েছিলেন, যা প্রকাশকের মূল কপি তৈরি হয়ে যাওয়ার পর তিনি তার স্ত্রী মেরেসেদেসের সঙ্গে ধ্বংস করে ফেলেন। গার্সিয়া মার্কেজ পরে জানিয়েছিলেন এক ধরনের সংকোচ বোধ থেকেই তিনি এটা করেছিলেন, কিন্তু পরে লেখক বোঝেন কাজটা হয়তো ঠিক হয়নি। 1967 সালে আর্জেন্টিনার প্রকাশনা সংস্থা সুদা আমেরিকানা বইটি ছেপে বের করে এবং তাৎক্ষণিকভাবেই তা সাড়া ফেলে দেয়। আর্জেন্টিনা থেকে স্পেন পর্যন্ত সবাই একে যুগান্তকারী উপন্যাস হিসেবে স্বীকৃতি দেয়। বইটি দ্রুত অনেক ভাষায় অনুদিত হয় এবং টাইম ম্যাগাজিন এটিকে সেরা বিদেশি বইগুলোর মধ্যে একটি আখ্যা দেয়। 100 ইয়ার্স অব সলিটিউড শুধু একটি পরিবারের আখ্যান নয়, এটি একটি শহরের ইতিহাস, কলম্বিয়ার ইতিহাস। এটি লাতিন আমেরিকার অব্যক্ত ইতিহাস। বইটি 20টি অধ্যায় নিয়ে তৈরি, যেগুলোর কোনো শিরোনাম বা নম্বর নেই। গল্প এগিয়ে যায় মূলত সরল রেখায়, তবে মাঝে মাঝে অতীতে বা ভবিষ্যতে চলে যায়।
1982 সালে গার্সিয়া মার্কেস সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মার্কেসকে বেছে নেয় পুরো ল্যাটিন আমেরিকায় উদ্দীপনা ছড়িয়ে পড়ে, বিশেষত কলম্বিয়ায়, যেখানে এর আগে শাসক শ্রেণীর অনেকে তাকে সন্দেহের চোখে দেখতেন বা প্রকাশ্যে সমালোচনা করতেন। নোবেল পাওয়ার পর গার্সিয়া মার্কেস মেক্সিকোতে কম থাকেন এবং কার্তাহেনায় বেশি সময় কাটাতে শুরু করেন। এই ঔপনিবেশিক শহরেই একসময় তিনি সাংবাদিকতা শুরু করেছিলেন। এই শহরই পরে হয়ে ওঠে আমোর এন লস ত্রিয়েম্পোস দেল কলেরা বা কলেরার সময় প্রেম উপন্যাসের প্রধান পটভূমি। যদিও এটি মার্কেজের সবচেয়ে দীর্ঘ উপন্যাস, তবুও এতে ম্যাজিক রিয়েলিজম তেমন একটা নেই। 51 years, 9 months, and 4 days. That is how long I have loved you. মার্কেসকে বলা হয় জাদু বাস্তবতার জাদুকর। উপন্যাসের শৈলী হিসেবে জাদু বাস্তবতা তার আবিষ্কার নয় বটে, কিন্তু এই রচনা শৈলীকে তিনি যেভাবে স্বকীয় করে নিয়েছিলেন তা আর কেউ করতে পারেনি। তার উপন্যাসের কাহিনী প্রথিত থাকে বাস্তবে, কিন্তু এই ভিত্তির ওপর কল্পনার ফানুস উড়িয়ে নেন তিনি। ম্যাজিক রিয়েলিজম, এল রিয়ালিসিমো ম্যাজিকো শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন 1949 সালে কিউবার ঔপন্যাসিক আলেহো কার্পেন্টিয়ের। তিনি লাতিন আমেরিকার কথা সাহিত্যে দৈনন্দিন জীবনের সঙ্গে কল্পনাকে মিশিয়ে দেওয়ার প্রবণতাকে বোঝাতে এই শব্দ ব্যবহার করেছিলেন। ম্যাজিক রিয়েলিজম সমকালীন সাহিত্যের একটি বড় ধারা হিসেবে প্রতিষ্ঠিত, যা ল্যাটিন আমেরিকার গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 Years of Solitude থেকে শুরু করে উত্তর আমেরিকার মার্ক হেলপ্রিনের উইন্টার স্টেল এবং এশিয়ার সালমান রুশদির মিডনাইটস চিলড্রেন পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক দৃষ্টিতে দেখলে ম্যাজিক রিয়েলিজম হল এক চিরায়ত সাহিত্য প্রবণতার আধুনিক প্রকাশ। শৈশব থেকে আমাদের শেখানো হয় বাস্তবতার সঙ্গে যুক্ত থাকতে, আর বাস্তবতা বলতে বোঝানো হয় সেই সব বিষয় যা আমাদের চোখের সামনে ঘটে, যা স্পর্শযোগ্য, যা আমাদের 5 ইন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করা যায়। যখন কলম্বিয়ান লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সচেতনভাবে দৃশ্যমান জগতের বাইরে পা বাড়ান এবং বলেন যে তার উপন্যাসগুলো সম্পূর্ণভাবে বাস্তবতার উপর ভিত্তি করে রচিত, বিশেষ করে 100 Years of Solitude, তখন আমরা চমকে উঠি, ভাবতে বাধ্য হই কীভাবে এমন কল্পনাপ্রসূত পুরাণ সদৃশ্য একটি উপন্যাস আমাদের বাস করা একই বাস্তবতার প্রতিফলন হতে পারে। বাস্তবতা আসলে কি? মার্কেজের কাছে বাস্তবতার ব্যাখ্যা ছিল খানিকটা ভিন্ন। তিনি সেই লেখক যিনি ম্যাজিক রিয়েলিজম ধারাটিকে সংজ্ঞায়িত করেছেন বলে ধরা হয়। কিন্তু মজার বিষয় হলো, এই পরিভাষাটি তাকে মূলত চাপিয়ে দেয়া হয়েছিল। গ্যাবোর কাছে তার উপন্যাসগুলো নিছক বাস্তবতাই ছিল, কারণ ল্যাটিন আমেরিকায় ঘটে যাওয়া অসাধারণ ঘটনাগুলোকে পৃথিবীর অন্যান্য জায়গায় অবাস্তবই মনে করা হতো। সেই অঞ্চলের বাস্তবতা ছিল পৃথিবীর অন্য অংশের বাস্তবতা থেকে পুরোপুরি ভিন্ন। ল্যাটিন আমেরিকার জটিল ঔপনিবেশিক পরবর্তী ইতিহাস এবং কনজারভেটিভ ও লিবারেল দলের রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে মার্কেস কলম্বিয়াকে উপস্থাপনের আর কোনো উপায় খুঁজে পাননি। তাই তিনি গড়ে তুলেছিলেন এক কাল্পনিক শহর, যা উপরিভাগে অবাস্তব মনে হলেও ভেতরটা বাস্তব। মার্কেস ছিলেন এমন মানুষদের একজন যিনি উপলব্ধি করেছিলেন যে বাস্তবতার ভেতরেই এক ধরনের অদৃশ্যতা কাজ করে। তিনি প্রতিটি সত্যকে প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন কেন সমাজ কিছু অযৌক্তিক জিনিসকে বিশ্বাসযোগ্য বলে মনে করে আর কিছু জিনিসকে করে না। তার এই প্রশ্নের উত্তর পাওয়া যায় তার আরেক উপন্যাস ক্রনিকল অফ এ ডেথ ফোরটোল্ডে। এই উপন্যাসের গল্পটি সান্তিয়াগো নাসার নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত। একটি ছোট উপকূলীয় শহরে ঘটনাটি ঘটে। উপন্যাসের শুরুতেই জানা যায় যে সান্তিয়াগোকে হত্যা করা হবে এবং পাঠক শুরু থেকেই জানে সে মারা যাবে, কারণ গ্রামবাসীদের কেউই বিশ্বাস করেনি যে আধুনিক সমাজে সত্যি সত্যি কেউ সম্মান রক্ষার্থে খুন করতে পারে। অ্যাঞ্জেলা ভিকারিওর স্বামী বায়ার্দো সান রোমান জানতে পারেন যে অ্যাঞ্জেলা কুমারী নন, ফলে সে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। অপমানিত হয়ে অ্যাঞ্জেলার ভাই বোনের মুখ থেকে অপরাধীর নাম জানতে চায়। অ্যাঞ্জেলা বলে সান্তিয়াগো নাসার নামে এক ব্যক্তি তার সতীত্ব নষ্ট করেছে। এরপর ভাইরা সিদ্ধান্ত নেয় সান্তিয়াগোকে হত্যা করার। তারা প্রকাশ্যে বলে বেড়ায় যে তারা তাকে মেরে ফেলবে, কিন্তু আশ্চর্যজনকভাবে শহরের প্রায় সবাই এটা জানলেও কেউ পাত্তা দেয় না বা থামানোর চেষ্টা করে না। শেষ পর্যন্ত সান্তিয়াগো হত্যার শিকার হয়। স্বাভাবিকভাবে দেখলে এই উপন্যাসে কোনো অতিপ্রাকৃত উপাদান ছিল না, কিন্তু এখানেও ম্যাজিক রিয়েলিজম আছে। কিন্তু কিভাবে? ম্যাজিক রিয়েলিজম আসলে নিহিত আছে আধুনিক সমাজের সেই বিরোধাভাসে, যেখানে গ্রামের প্রত্যেকেই খুনের পরিকল্পনা জানলেও কেউ কিছু না করে
নির্বিকার ছিল। তাদের এই নির্বিকার থাকাটাই অবাস্তব ও অবিশ্বাস্য। মার্কেজের লেখা এই অবিশ্বাস্য ব্যাপারটি গল্পে জাদুময় হয়ে ওঠে। দার্শনিক ও লেখক আলবার্ট কামু একবার বলেছিলেন, ফিকশন ইজ দ্য লাই থ্রু হুইচ উই টেল দ্য ট্রুথ। ম্যাজিক রিয়েলিজম নিছক প্লটের চারপাশে অতিপ্রাকৃত উপাদান ছড়িয়ে দেওয়াই নয়, বরং আমাদের বাস্তবতাকেই প্রকাশ করা, যা কখনো অবিশ্বাস্য আবার প্রায়শই দুর্বোধ্য বলে মনে হবে। মার্কেজ ছিলেন এক জাদুকর, যিনি কেবল এই সত্য উপলব্ধি করেছিলেন তাই নয়, বরং তার কালজয়ী কথা সাহিত্যের ভেতর দিয়ে তাকে রূপ দিতে পেরেছিলেন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ মানুষের জীবনের আপাত কমিক দশা অন্বেষণ করতে গিয়ে লিখে ফেলেছেন বেশ কিছু ট্র্যাজেডি। মার্কেজ বলেছিলেন, মৃত্যু বয়সে আসে না, মৃত্যু আসে বিস্মরণে। 2014 সালেই গত হয়েছেন মার্কেজ, কিন্তু তাকে স্মরণ করবার নানা উপাদান তিনি ছড়িয়ে দিয়ে গেছেন বিশ্বময়। জাদুময়তার হলুদ ফুল হয়ে তা ভেসে বেড়াচ্ছে। নিঃসঙ্গ হাজার বছরের পথ পরিক্রমায় তা ফিরে ফিরে আসবে আমাদের চিরচেনা মাকুন্দ গ্রামে।